যে বাংলাদেশে এখন সারা সারা প্রত্যেকটা জেলাতেই 700-800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। পোলট্রির বাজারও আমরা দেখেছি যে অস্থির ছিল। ডিমের দাম এখন বাড়ছে। এইগুলো তো আপনার আমদানি নির্ভর না, এগুলো তো আমাদের কৃষক প্রান্তিক খামারিরাই উৎপাদন করেন। তো এটা কেন হয়? না, এখানেও আসলে আমাদের যেহেতু ধরেন বাজার ব্যবস্থার ক্ষেত্রে একটা অসম প্রতিযোগিতা আমাদের আছে, যেটার কারণে ওই যে আমি যেটা বলছিলাম, মানে যেহেতু এখানে রেগুলেটররা ঠিকমতো ফাংশনিং না, সেই ক্ষেত্রে তারা সবসময় চেষ্টা করে যে ম্যানিপুলেট করার জন্য, প্রভাবিত করার জন্য। তো একটা গ্রুপ এসে হঠাৎ করে দাম বাড়িয়ে দিল, মানে এটা এরকম হতো না। আমাদের কিন্তু দাম বাড়ার প্রতিযোগিতা থাকে, দাম কমানোর প্রতিযোগিতা থাকে না। তো এখানে যদি কোনো একটা গ্রুপ এসে বলতো যে উনি 800 টাকা বিক্রি করছে, আমি 50 টাকা কম নেব, এই প্রতিযোগিতা হয় না। উনি 800 টাকা বিক্রি করতেছে, আরেকজন বলবো যে আমার ট্রান্সপোর্ট খরচ বেশি, আমাকে 850 টাকা দিতে হবে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আছে, তারা যাচ্ছেন, তারা যতটুকু পারতেছেন তাদের সীমিত সামর্থ্যের ভিতরে অতটুকু বাজারটাকে তদারকের মধ্যে আছে। তো কিন্তু আমরা যেটা বারবার বলছি, আসলে সরকারের যে রেসপেক্টিভ ডিপার্টমেন্টগুলি আছে, মাংসের ক্ষেত্রে লাইভ স্টক ডিপার্টমেন্ট, মাছের ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট, কৃষি ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, সকলে মিলে যদি এই কাজগুলি করা হতো এবং ওখানকার যে জার্নালিস্টরা আছেন, ওখানে স্থানীয় সরকারের প্রতিনিধিরা আছেন, আমাদের ক্যাবের ভোক্তা অধিকার আন্দোলনে যারা আছেন তাদেরকে নেওয়া হতো, তাদের সবাইকে মিলে যদি এই কাজগুলি করা হতো, তাহলে আজকে যে ডিমের বেলায় বা পোলট্রি মাংসের বেলায় এই যে একটা সমগ্র দেশে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে মানুষের ভিতরে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। এবং একবার পেঁয়াজ নিয়ে করবে, একবার আলু নিয়ে করবে, একবার সবজি নিয়ে করবে, একবার মাছ নিয়ে করবে, মাংস নিয়ে করবে। তার মানে হলো যে পুরো বছরটাই কোনো না কোনো সংকট কিন্তু লেগেই আছে। তো মানুষ যদি এতগুলো সংকটে থাকে, তো তার সীমিত আয়ের মানুষ যারা, তাদের পক্ষে তো আসলে এই জীবিকা নির্বাহ করা খুব কঠিন। মানে এটা দেখা যায় যে ভোক্তাকে একটা ব্যস্ত রাখার প্রতিনিয়ত থাকে। তো পণ্যের সঠিক ওজন, আমি যখন ক্রেতা হিসাবে বা ভোক্তা হিসাবে বাজারে যাই, তখন আমি পণ্যের সঠিক ওজনটা আমি পাই না। আমাকে যে ওজন মাপক যে যন্ত্রগুলো আছে, সেটাতে নানাভাবে একটা টেম্পারিং করা হয়, কারসাজি হয়। তো এই মনিটরটা কি সরকারের করা উচিত? তো আমরা প্রতিনিয়ত দেখছি যে বাজারে এখন ওজন স্কেল আছে, স্কেলগুলোতে প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটতেছে, টেম্পারিং করা, কম দেওয়া, মানে এটা একটা রীতিতে পরিণত হয়ে গেছে। আপনি যখন বেশি চাপাচাপি হয়, হয়তো বিএসটিআই লোকজন গেলে দেখা যায় যে সেটা 2 বছর আগে বিএসটিআই থেকে পরীক্ষা করে নিয়ে আসছে, কিন্তু এটার নিয়ম হলো প্রতি বছর করা। তো আমাদের এটা করা হয় না, তারাও যায় না, তাদের সবগুলি ফ্যাসিলিটি থাকার পরেও তারা বলে যে আমাদের লোকবল কম, এই সেই বলে যায় না। কিন্তু ওজন এবং পরিমাপের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ঠকছি। এটার জন্য দায়ী কিন্তু বিএসটিআইয়ের যে সার্ভিলেন্স, এটা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য, খুবই কম। যার কারণে আপনি 1 কেজি মাংস নিলে দেখা যাবে যে 100 গ্রাম 50 গ্রাম এরকম কম। তো এই বিষয়গুলো, ওই যে আমি যেটা বললাম যে আসলে অপরাধ যখন মানে পানিশমেন্টটা না হবে, তখন কিন্তু অপরাধের মাত্রাটা বাড়বে। আরেকটা বঞ্চিত প্রসঙ্গ যদি আসা যায়, যে ভ্যাটের প্রসঙ্গ। তো দোকানে আমরা যখন পণ্য কিনতে যাই, একজন ক্রেতা যখন পণ্য কিনতে যান, তখন রিসিট দিতে গড়িমসি চলে। তো স্বেচ্ছায় দোকানি দেন না, যদি ভোক্তা চান তাহলে তাকে নানানভাবে তিরস্কারও অনেক সময় করা হয়। চাপটা তো ভোক্তার উপরে গিয়ে পড়ে। কি মনে হচ্ছে? আপনি যেটা বলছেন যে আসলে আমরা যখনই দোকান থেকে রিসিট চাই, ম্যাক্সিমাম দোকান রিসিট দিতে চায় না। তো এখন ইসিআর মেশিন লাগাইছে ব্যাট কালেকশনের ক্ষেত্রে। তো এখন যাদের ইসিআর মেশিন লাগানো হয়েছে যে দোকানগুলিতে, এখানে তো অটোমেটিক্যালি মানে রিসিট কিন্তু জেনারেট হয়। তাহলে কিন্তু দোকানদারের প্রবলেমটা কোন জায়গায়? তারপরেও দোকানদার দেয় না। তো না দেওয়ার পিছনেও কিন্তু আমাদের এনবিআরের যে কর্মকর্তা, তাদের সাথে দোকানিদের একটা অলিখিত যোগসাজশ চুক্তি আছে যে বছরে এত টাকা আপনাকে দিতেই হবে। একটা অংশ সে পাবে, আর একটা অংশ আমাদের এনবিআরের কর্মকর্তারা পাবে। কিন্তু প্রতিকারের জায়গা কিন্তু খুবই কম। প্রতিকারের ক্ষেত্রে মানে আমরা দেখি যে যারা এগুলো অ্যাকশন নেবে, তাদের নীরব ভূমিকার কারণে অপরাধের মাত্রাগুলি বাড়তেছে। আপনাদের উদ্যোগ যেটা ভোক্তাকে প্রতিনিয়ত সচেতন করা, সেই কার্যক্রমগুলোর মধ্যে এখন তো নানাভাবে সচেতন করা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, লিফলেট বিতরণের মাধ্যমে আছে, সেইগুলো কি আপনাদের কোনো পদক্ষেপ আছে? আমরা এখন ক্যাবের
ক্ষেত্রে আমরা নতুন একটা যে উদ্যোগটা গ্রহণ করেছি, ইয়ং জেনারেশন যারা আমাদের আগামী প্রজন্ম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা আছে, ইয়তরা, তাদেরকে আমরা সংগঠিত করে আমাদের যুব ক্যাব নামে আমরা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। এটার মাধ্যমে তাদের কাছে মেসেজগুলো পৌঁছানো, আসলে তাদের কী করণীয় অ্যাজ এ কনজিউমার। তারা তো আজকে হয়তো স্টুডেন্ট, কিন্তু কালকে গিয়েই তো সে দায়িত্ব নেবে, কালকে সে চাকরি করবে, কালকে সমাজের বিভিন্ন জায়গায় সে ইয়ে করবে। তাদেরকে আমরা রীতিমতো ট্রেন্ড আপ করে অ্যাজ এ ক্যাবের মানে এই মেসেজগুলো দিয়ে তার করণীয়গুলো কী হবে, সে কী করতে পারে, এগুলো দিয়ে আমরা তাদেরকে সংগঠিত করার চেষ্টা করতেছি। আমাদের স্কুল কলেজে এখন অনেকগুলো যুব ক্যাব কমিটি গঠনের মাধ্যমে প্রতিটা জায়গায় যাচ্ছে এবং তাদেরকে আমরা প্রপার ওরিয়েন্টেশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এবং সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য যে উদ্যোগ ইয়েগুলো প্ল্যাটফর্মগুলি আছে, এগুলো তো আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি এবং ফিজিক্যাল যে ইয়েগুলি আছে সেখানেও আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তবে একটা বিষয় হলো যে ক্যাব কিন্তু আমরা নিজেরকেই বনের মশলাটাই, আমাদের আসলে নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। আমরা যারা এখানে ক্যাবের সাথে যুক্ত, আমাদের একদম তৃণমূল পর্যায়ে যারা আছে, প্রতিটা মানুষ কিন্তু স্বেচ্ছায় উদ্যোগে আমরা এই কাজগুলোর সাথে যুক্ত। তো সেটা দিয়ে আমরা চেষ্টা করতেছি ভোক্তারা যেন তার অধিকারটুকু পায় এবং সেটার জন্য আমরা কন্টিনিউয়াসলি সরকারের সাথে ফাইটিং, অথবা আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের মধ্যেই আছে। তবে অনেক ব্যবসায়ী আছে যারা এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। তো আমরাও চাই যে ভালো ব্যবসায়ীরা এই মানে তাদের ব্যবসা প্রমোট হোক, এবং তারা ভালো ব্যবসা করতে গেলে তো আপনাকে মানে কাস্টমারের গুডউইল রাখতে হবে। কাস্টমারের গুডউইল রাখার মানেটাই হলো যে আপনি কোয়ালিটি সার্ভিস দেওয়া। তো আমাদের বিশ্বাস যে যদি ভালো ব্যবসায়ী যদি সমাজ থেকে বের হয়ে আসে, তাহলে কিন্তু সে কোনো ক্রেতাকে ঠকাতে চাইবে না। আর সে যদি ঠকাতে না চায়, তাহলে কিন্তু ভোক্তা তার অধিকার ফিরে পাবে। এস এম নাজির হোসাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়ের জন্য। দর্শক, আপনারা এই অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সেগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন পর্বে।